আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলে আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের নবম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। চলো শুরু করি। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হলো ব্যাংকের উদ্দেশ্যবলী, ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যবলী, সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যবলী, ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যবলী, ব্যাংকের গঠন, ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি, ব্যাংকের শ্রেণীবিভাগ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমাদের রয়েছে ব্যাংকের উদ্দেশ্যবলী। ব্যাংকের উদ্দেশ্যবলী ব্যাংকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যবলী বিভিন্ন হয়, অর্থাৎ বিভিন্ন গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যবলী বিভিন্ন হয়। আমরা এখানে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট তিনটি গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যবলী আলোচনা করব। কয়টি গোত্রের? তিনটি গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যবলী আলোচনা করব। তাহলে প্রথম আমাদের রয়েছে ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যবলী। দ্বিতীয়ত রয়েছে সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যবলী। তৃতীয়ত রয়েছে আমাদের ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যবলী। প্রথমে আমাদের রয়েছে ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যবলী, যার মধ্যে প্রথম রয়েছে তহবিল বিনিয়োগ ও মুনাফা অর্জন। অবশ্যই ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তহবিল বিনিয়োগ এবং মুনাফা অর্জন তাদের উদ্দেশ্য হতে পারে, সুনাম অর্জন তাদের উদ্দেশ্য হতে পারে। অর্থাৎ তুমি একটা ব্যাংক করলে তোমার সুনাম অর্জনটা অবশ্যই তোমার উদ্দেশ্য হবে না, অবশ্যই তোমার উদ্দেশ্য হবে। এটা হচ্ছে মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্দেশ্য। তাহলে উন্নয়ন অংশগ্রহণ, অবশ্যই উন্নয়ন অংশগ্রহণ করতে হবে। সামাজিক অবদান, তাহলে ব্যাংক ও ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে এই চারটা হচ্ছে তাদের উদ্দেশ্য। কি হতে পারে? তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন, সুনাম অর্জন, উন্নয়ন অংশগ্রহণ, সামাজিক অবদান। এখান থেকে তোমাদের এমসিকিউ হতে পারে নিচের কোনটি ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে উদ্দেশ্যবলী। তোমাকে চারটা অপশন দিবে, এখান থেকে ধরো এখান থেকে দিল সুনাম অর্জন, আর তিনটে বাহির থেকে দিল, তাহলে তোমাকে সুনাম অর্জনটা সঠিক উত্তর দাগাতে হবে। তাহলে তোমাদের এই চারটা জিনিস মুখস্থ রাখতে হবে। কিভাবে রাখবো? ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী হলো সুনাম অর্জন, উন্নয়ন অংশগ্রহণ, সামাজিক অবদান, তহবিল বিনিয়োগ ও মুনাফা অর্জন। এর পরবর্তী আমাদের রয়েছে সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যবলী। তাহলে সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যবলী কি কি হতে পারে? প্রথমে রয়েছে নোট ও মুদ্রার প্রচলন। প্রথমে রয়েছে কি? নোট ও মুদ্রার প্রচলন। দ্বিতীয়ত রয়েছে মূলধন গঠন। তৃতীয়ত রয়েছে আমাদের বিনিয়োগ ও শিল্পায়ন। চতুর্থত রয়েছে আমাদের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। পঞ্চম রয়েছে আমাদের কর্মসংস্থান ইত্যাদি হচ্ছে আমাদের সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে। তাহলে এগুলো কাদের প্রেক্ষাপটে? সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে। সরকার এবং সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপট হচ্ছে আমাদের নোট ও মুদ্রা প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ ও শিল্পায়ন, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ইত্যাদি হচ্ছে আমাদের ব্যাংকের উদ্দেশ্যবলী কাদের প্রেক্ষাপটে? সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে। এর পরবর্তী রয়েছে আমাদের ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যবলী। অর্থাৎ ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যবলী কি কি হতে পারে? আমানত, নিরাপত্তা, উপদেষ্টা ও পরামর্শদাতা, প্রতিনিধি ও ওসি, অর্থ হস্তান্তর, জীবনযাত্রার মান উন্নয়ন। তাহলে আমানত কারা রাখে? আমানত হচ্ছে গ্রাহকরা রাখে। আমানত হিসাবে টাকা ব্যাংকে জমা রাখে, তাদের টাকার নিরাপত্তা দেওয়া, এটা একটা গ্রাহকদের প্রেক্ষাপটে। আর উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে কাজ করে, প্রতিনিধি ও ওসি হিসাবে কাজ করে, অর্থের স্থানান্তর করে, জীবনযাত্রার মান উন্নয়ন ও সহজীকরণ করে থাকে। এর পরবর্তী আমাদের রয়েছে ব্যাংকের গঠন। কি রয়েছে? ব্যাংকের গঠন। কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন। কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা হয়। তাহলে প্রাইভেট ব্যাংক স্থাপন করার জন্য আমাদের কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়।
আর পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা যায়। তাহলে প্রাইভেটের ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 13 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা যায়। বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব না। তাহলে তুমি যদি বাংলাদেশে একটি বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠা করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে। অবশ্যই তোমাকে বাংলাদেশ ব্যাংকের কি লাগবে? অনুমোদন লাগবে। যদি তুমি অনুমোদন না নিয়ে কোনো ব্যাংক প্রতিষ্ঠা করো, তোমার ওই ব্যাংকটি বেআইনি ব্যাংক বা অবৈধ ব্যাংক হিসাবে পরিচালিত হবে। তাহলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন ব্যাংকগুলো সমবায় বা অন্য যে কোনো নামে পরিচালিত হলেও তা বেআইনি ব্যাংকিং হিসাবে চিহ্নিত করা হবে। এর পরবর্তী আমাদের রয়েছে ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি। ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি রয়েছে কয়টি? 16টি। ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি রয়েছে কয়টি? 16টি। কয়টি? 16টি। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি রয়েছে কয়টি? 16টি। কয়টি? 16টি। প্রথম আমাদের রয়েছে নিরাপত্তার নীতি। তাহলে নিরাপত্তার নীতি কি? ব্যাংকের ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো গ্রাহকের অর্থের নিরাপত্তা দেওয়া। কিসের নিরাপত্তা দেওয়া? গ্রাহকের অর্থের নিরাপত্তা দেওয়া। এর পরবর্তী আমাদের রয়েছে মুনাফার নীতি। কিসের নীতি? মুনাফার নীতি। সুষ্ঠু মুনাফা অর্জন করা ব্যাংকের আরেকটি অপরিহার্য নীতি। তাহলে সুষ্ঠু মুনাফা অর্জন করা, বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে সুষ্ঠু মুনাফা অর্জন করা ব্যাংকের একটি নীতি। কি নীতি? মূল নীতি। তাহলে এর পরবর্তী রয়েছে তারল্য নীতি। তারল্য কি? তারল্য হচ্ছে একটি প্রতিষ্ঠানের নগদত্ব। তাহলে আমানতকারী যখন টাকা তুলতে চায় তখন তাদের নগদ টাকা দিতে হয়। আবার এটা বিবেচনা রেখে যদি আমানতের সব টাকা ব্যাংক তরল অবস্থায় রেখে দেয়, তবে ব্যাংকের কোনো বিনিয়োগ হবে না এবং ব্যাংকটির কোনো মুনাফাও হবে না। তাহলে তোমার একটি ব্যাংক প্রতিষ্ঠানে তোমার যতটুকু নগদ অর্থের প্রয়োজন ওইটুকু রেখে বাকি টাকা তুমি বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে দিবা। কেন? তোমার মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তাহলে তুমি যদি সকল টাকা তারল্য হিসাবে রেখে দাও, তুমি বিনিয়োগ করতে পারবে না। বিনিয়োগ করতে না পারলে তুমি কি পাবা না? মুনাফা পাবা না। তাই হচ্ছে তোমার যে পরিমাণ তরল সম্পদ প্রয়োজন, যে পরিমাণ নগদ অর্থ তোমার প্রতিষ্ঠানে প্রয়োজন, সে পরিমাণ নগদ অর্থ তুমি প্রতিষ্ঠানে রাখবা। বাকি নগদ অর্থগুলা তুমি বিভিন্ন লাভজনক খাতে কি করবা? বিনিয়োগ করবা। কিসের আশায়? মুনাফার আশায়। আশা করি বুঝাতে পেরেছি। এর পরবর্তী আমাদের রয়েছে সচ্ছলতার নীতি। ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আর্থিক সচ্ছলতা প্রয়োজন। তাহলে ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিসের প্রয়োজন? আর্থিক সচ্ছলতার প্রয়োজন। আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক দেউলিয়া হতে পারে। আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে। তাই আর্থিক সচ্ছলতা ব্যাংকের একটি অন্যতম নীতি। আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে। তাই হচ্ছে আর্থিক সচ্ছলতা ব্যাংকের একটি অন্যতম নীতি। এর পরবর্তী আমাদের রয়েছে দক্ষতার নীতি। ব্যাংক ব্যবস্থাপনায় পরিচালনা বোর্ড কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতার উপর ব্যাংকের সাফল্য অনেকাংশে নির্ভর করে। অবশ্যই ব্যাংকের কর্মীদের কি হতে হবে? দক্ষ হতে হবে, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তাই এর উপর নির্ভর করে ব্যাংকের কি অনেকাংশ উন্নয়ন হচ্ছে ব্যাংকের বিভিন্ন দক্ষ পরিচালক এবং দক্ষ কর্মচারী এদের উপর নির্ভরশীল। তাই আমাদের ব্যাংকের কর্মচারী এবং কর্মীদের কি হতে হবে? দক্ষ হতে হবে এবং প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এর পরবর্তী রয়েছে সেবার নীতি। ব্যাংকের গ্রাহকদের বহুবিধ সেবা প্রদান করে। ব্যাংক গ্রাহকদের বহুবিধ সেবা প্রদান করা ব্যাংকের একটি অন্যতম দায়িত্ব। তাহলে ব্যাংক গ্রাহকদের বহুবিধ সেবা কি করে থাকে? প্রদান করে থাকে। গ্রাহকদের পর্যাপ্ত বহুমুখী সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ব্যাংকের উন্নতি সম্ভব হয়। অর্থাৎ গ্রাহকরা কি করে? ব্যাংকে আমানত হিসাবে টাকা জমা রাখে। আবার ব্যাংক কি করে? ওগুলো বিভিন্ন গ্রাহকদের আবার কি দিয়ে থাকে? ঋণ দিয়ে থাকে। কিসের বিনিময়ে? সুদের বিনিময়ে। সুদের বিনিময়ে ঋণ দেয়। বিভিন্ন মানুষ যখন চাষ করতে পারতেছে না, যখন মানুষের টাকার প্রয়োজন, তারা ব্যাংক থেকে টাকা নিয়ে চাষবাস করে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে লোন নিয়ে। তাহলে তখন ব্যাংক তাদের কি দেয়? লোন দেয়। কিসের বিনিময়ে? সুদের বিনিময়ে। আর অন্য গ্রাহকরা কি করে? আমানতকারীরা আমানত হিসাবে ব্যাংকে টাকা জমা রাখে। আর ওই টাকাগুলো ব্যাংক বিভিন্ন লাভজনক খাতেও বিনিয়োগ করে আর গ্রাহকদের ঋণও দিয়ে থাকে। প্রচার নীতি। উপযুক্ত বোধগম্য ও আকর্ষণীয় প্রচারের মাধ্যমে ব্যাংকের প্রসার সম্ভব। তাহলে উপযুক্ত বোধগম্য আকর্ষণীয় প্রচারের মাধ্যমে ব্যাংকের প্রসার সম্ভব।
তাহলে গোপনীয়তার নীতি, ব্যাংকের মক্কেলদের আস্থা অর্জনের একটি উপায় তাদের হিসাবের গোপনীয়তা রক্ষা করা। গোপনীয়তার নীতি কি? ব্যাংকের মক্কেলদের আস্থা অর্জনের একটি উপায় তাদের হিসাবের গোপনীয়তা রক্ষা করা। কিসের? হিসাবের গোপনীয়তা রক্ষা করা। তাই গোপনীয়তা রক্ষা ব্যাংকের একটি অন্যতম নীতি। গোপনীয়তা রক্ষা ব্যাংকের একটি অন্যতম নীতি। এর পরবর্তী রয়েছে সুনামের নীতি, উন্নত ব্যবস্থাপনা, দক্ষ পরিচালনা, গোপনীয়তা রক্ষা এবং সেবামূলক কাজের মাধ্যমে বাজারে সুনাম সৃষ্টি করা ব্যাংকের অন্যতম নীতি। অবশ্যই তোমাকে বাজারে টিকে থাকতে হলে সুনাম অর্জন করতে হবে। এর পরবর্তী আমাদের রয়েছে বিনিয়োগের নীতি, বিনিয়োগের শর্তসমূহে বিনিয়োগের আকার, মেয়াদ, সুদের হার ইত্যাদি যে নীতি অনুসরণ করা হয় তাকে বিনিয়োগের নীতি বলে। তাহলে বিনিয়োগের নীতি কাকে বলে? বিনিয়োগের শর্তসমূহে বিনিয়োগের আকার, মেয়াদ, সুদের হার ইত্যাদি যে নীতি অনুসরণ করা হয় তাকে আমরা বিনিয়োগের নীতি বলতে পারি। এর পরবর্তী রয়েছে উন্নয়নের নীতি, মুনাফা অর্জনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নের সাহায্য সহযোগিতা করাও ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ নীতি। তাহলে ব্যাংক মুনাফা অর্জনের পাশাপাশি দেশের অর্থনীতিতে সাহায্য সহযোগিতা করাও ব্যাংকের একটি অন্যতম মূলনীতি। ঋণ মঞ্জুর নীতি, ঋণ প্রদানের পূর্বে ব্যাংক প্রস্তাবিত প্রকল্পের উৎপাদনশীলতা এবং লাভজনকতা বিবেচনা করে। তাহলে ঋণ মঞ্জুর নীতিটা কি? ঋণ প্রদানের পূর্বে অর্থাৎ আগে, ঋণ প্রদানের আগে ব্যাংক প্রস্তাবিত প্রকল্পের উৎপাদনশীলতা, অর্থাৎ তুমি একটা ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তোমাকে আগে তোমার কি করতে হবে? আবেদন করতে হবে। তো ঋণ আবেদন করার পর ব্যাংক তোমাকে ঋণ দেওয়ার আগে ব্যাংক তোমার উৎপাদনশীলতা এবং লাভজনকতা বিবেচনা করবে, তোমাকে ঋণ দেওয়া যাবে কি না। এর পরবর্তী আমাদের রয়েছে মিতব্যয়িতার নীতি, তাহলে স্বল্প ব্যয়ে অধিক মুনাফা ব্যাংকের অন্যতম নীতি। তাহলে মিতব্যয়িতার নীতিটা কি? স্বল্প ব্যয়ে অধিক মুনাফা ব্যাংকের অন্যতম নীতি। ব্যয় সংকোচন নীতির মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। অবশ্যই ব্যয় সংকোচন নীতির মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা সম্ভব, স্বল্প ব্যয়ে অধিক মুনাফা। এর পরবর্তী আমাদের আছে সততা ও বিশ্বস্ততার নীতি। অবশ্যই সততা এবং বিশ্বস্ততা থাকতে হবে। দক্ষ ব্যাংকের ব্যবসায়ের পূর্ব শর্ত হলো ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা। দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্ব শর্ত কি? ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা থাকতে হবে। সাবধানতার নীতি, সাবধানতার নীতি অনিশ্চয়তা ও ঝুঁকি এড়ানোর জন্য বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক সাবধানতার নীতি মেনে চলা বাঞ্ছনীয়। তাহলে সাবধানতার নীতি কেন মেনে চলা বাঞ্ছনীয়? অনিশ্চয়তা, ঝুঁকি এড়ানোর জন্য বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতার নীতি বাঞ্ছনীয়, ঝুঁকি এবং অনিশ্চয়তা এড়ানোর ক্ষেত্রে। এর পরবর্তী আমাদের আছে বিশেষায়নের নীতি, বৈদেশিক বাণিজ্য, ঋণ প্রদান, নোট ইস্যু ইত্যাদি ক্ষেত্রে ব্যাংক বিশেষায়নের নীতি অনুসরণ করতে হয়। তাহলে বিশেষায়নের নীতি অনুসরণ করে কোন ক্ষেত্রে? বৈদেশিক বাণিজ্য, ঋণ প্রদান, নোট ইস্যু ইত্যাদির ক্ষেত্রে। ফলে কার্যের দক্ষতা বৃদ্ধি পায়। এর পরবর্তী আমাদের রয়েছে কার্যভিত্তিক শ্রেণী বিভাগ। কার্যভিত্তিক শ্রেণী বিভাগের মধ্যে প্রথম আমাদের রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের মুরব্বী, পরিচালক ও নিয়ন্ত্রক। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের সব ব্যাংকের মুরব্বী, পরিচালক এবং নিয়ন্ত্রক, গোটা ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র। তাহলে কেন্দ্রীয় ব্যাংককে কি বলা হয়? গোটা ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক মুদ্রা বাজারকে সংগঠিত আকারে পরিচালিত করার উদ্দেশ্যে গঠিত হয়। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি উদ্দেশ্যে গঠিত হয়? মুদ্রা বাজারকে সংগঠিত আকারে পরিচালনা করার উদ্দেশ্যে। মুদ্রা বাজারকে সংগঠিত আকারে পরিচালনা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা হয়। তাহলে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। কি নাম? বাংলাদেশ ব্যাংক। ইংল্যান্ডের হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। তাহলে কেন্দ্রীয় ব্যাংকটা কি? কেন্দ্রীয় ব্যাংকটা হলো একটি দেশের ব্যাংকের মুরব্বী, পরিচালক, নিয়ন্ত্রক, যারা হচ্ছে মুদ্রা কি করে? প্রচলন করে এবং গোটা ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র হিসাবে কাজ করে। আর তুমি যদি তোমার দেশে
বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠা করতে চাও, তোমাকে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে। হচ্ছে আমরা মনে রাখবো, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি দেশের ব্যাংকের মুরব্বী, পরিচালক, নিয়ন্ত্রক, গোটা ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র। ও কোনো বাণিজ্যিক ব্যাংক করতে হলে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে। এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। আর হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক আমাদের মুদ্রা প্রচলন করে থাকে। কি প্রচলন করে থাকে? মুদ্রা প্রচলন। দুই নম্বরে রয়েছে আমাদের বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসাবে গ্রহণ এবং সে আমানত হতে ঋণ প্রদান সহ বিভিন্ন ব্যাংকিং সেবায় নিয়োজিত ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক বলা হয়। তাহলে বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। মুনাফা অর্জন বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্যে জনগণের সঞ্চিত অর্থ বাণিজ্যিক ব্যাংক আমানত হিসাবে গ্রহণ করে এবং সে আমানত হতে ঋণ প্রদান সহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম এবং সেবায় নিয়োজিত তাকে ওই বাণিজ্যিক ব্যাংকগুলো। তাহলে বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি থাকে? মুনাফা অর্জন। তারা গ্রাহক থেকে বা আমানতকারী থেকে আমানত হিসাবে অর্থ নিয়ে সে আমানতকৃত অর্থগুলা বিভিন্ন গ্রাহক বা লাভজনক খাতে বিনিয়োগ করে এবং গ্রাহকদের ঋণ প্রদান করে সুদের বিনিময়ে। কিসের বিনিময়ে? সুদের বিনিময়ে। তাহলে এর পরবর্তী আমাদের রয়েছে কৃষি ব্যাংক। কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কৃষকগণকে বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে যে ব্যাংক কাজ করে তাকে আমরা কৃষি ব্যাংক বলি। তাহলে কৃষি ব্যাংকটা কি? মূলত কৃষি ব্যাংক হচ্ছে এক কথায় যে ব্যাংক কৃষকদের নিয়ে ভাবে, কৃষকদের নিয়ে কাজ করে। তাহলে যারা কৃষকরা কৃষিকাজে টাকা না থাকলে, কৃষিকাজ করতে না পারলে ওই কৃষি ব্যাংকগুলো তাদের কৃষকদের ঋণ প্রদান করে তাকে বিভিন্ন মেয়াদে এবং অন্যান্য সুযোগ সুবিধাও দিয়ে থাকে। তাহলে বাংলাদেশে কৃষি ব্যাংক আছে, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, আর হচ্ছে রাজশাহী কৃষি ব্যাংক, তাহলে কৃষি ব্যাংকের কাজ কি? কৃষি ব্যাংক হচ্ছে মূলত কৃষকদের দিকে নজরদারি রাখে। কৃষকরা যদি আর্থিক অভাবে পড়ে যায়, যদি তারা কি করতে পারে না, কৃষিকাজ করতে না পারে, তখন কৃষি ব্যাংক তাদের ঋণ প্রদান করে বিভিন্ন মেয়াদে এবং আরো অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকে। এর পরবর্তী আমাদের রয়েছে শিল্প ব্যাংক। কি ব্যাংক? শিল্প ব্যাংক। বাংলাদেশের শিল্প খাত উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠা হয়। তাহলে শিল্প খাত উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠা হয় তাকে আমরা শিল্প ব্যাংক বলতে পারি। যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ ইত্যাদি জন্য শিল্প ব্যাংক ঋণ প্রদান করে থাকে। তাহলে শিল্প খাত উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠা হয় তাকে আমরা কি বলি? শিল্প ব্যাংক বলে থাকি। তাহলে শিল্প ব্যাংক কেন ঋণ প্রদান করে? যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ ইত্যাদির জন্য শিল্প ব্যাংক ঋণ প্রদান করে থাকে। তাহলে বাংলাদেশ শিল্প ব্যাংক হচ্ছে বিডিবিএল। কি? বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। তাহলে এক কথায় বলতে শিল্প ব্যাংক হচ্ছে শিল্প খাতের উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। এর পরবর্তী আমাদের রয়েছে বিনিময় ব্যাংক। বৈদেশিক লেনদেন নিষ্পত্তি ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠা হয় তাকে আমরা বিনিময় ব্যাংক বলতে পারি। তাহলে বৈদেশিক লেনদেন নিষ্পত্তি এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠা হয় তাকে আমরা বিনিময় ব্যাংক বলতে পারি। বৈদেশিক মুদ্রা বিনিময়, রপ্তানি ইত্যাদি ব্যাংকের কাজ। তাহলে এই ব্যাংকের কাজ কি? বৈদেশিক মুদ্রা বিনিময় এবং রপ্তানি। অন্যান্য ব্যাংক। কার্যভিত্তিক শ্রেণীকরণে উল্লেখিত ব্যাংকগুলো ছাড়াও রয়েছে বিনিয়োগ ব্যাংক, সঞ্চয় ব্যাংক, বন্ধকি ব্যাংক, পরিবহন ব্যাংক, ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, আমদানি ও রপ্তানি ব্যাংক প্রভৃতি। তাহলে আমরা যে ব্যাংকগুলো আলোচনা করছি এছাড়াও রয়েছে কি? বিনিয়োগ ব্যাংক, সঞ্চয় ব্যাংক, বন্ধকি ব্যাংক, পরিবহন ব্যাংক, ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, আমদানি ও রপ্তানি ব্যাংক।
এর পরবর্তী আমাদের রয়েছে মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ। তাহলে মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগে প্রথমে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক। সম্পূর্ণভাবে সরকারি মালিকানায় ও পরিচালনায় যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংককে আমরা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক বলতে পারি। তাহলে এর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলো হচ্ছে আমাদের সরকারি ব্যাংক। যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক, কোম্পানির আইনের আওতায় যে ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। তাহলে কোম্পানি মূলধনী ব্যাংক কোনগুলা? কোম্পানি আইনের আওতায় যে ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে আমরা কোম্পানির মালিকানাধীন ব্যাংক বলতে পারি, অথবা যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক বলতে পারি। এর পরবর্তী আমাদের আছে সমবায় ব্যাংক। সমবায়ের নীতি ও আইন অনুযায়ী গঠিত, পরিচালিত ব্যাংকে আমরা সমবায় ব্যাংক বলতে পারি। তাহলে সমবায় ব্যাংক কি? সমবায় ব্যাংক হচ্ছে সমবায়ের নীতি ও আইন অনুযায়ী গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংককে আমরা সমবায় ব্যাংক বলতে পারি। এর পরবর্তী আমাদের আছে এনজিও ব্যাংক। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তাদের কাজের পাশাপাশি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক গঠন করে থাকে। তাহলে এনজিও ব্যাংক হচ্ছে কি? বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো, যেমন আইএমও, যেমন বিভিন্ন এনজিও রয়েছে। তাহলে আরো কি কি রয়েছে? আর আমাদের এনজিওর মধ্যে রয়েছে ব্রাক রয়েছে, ব্রাক, তারপর হচ্ছে আইএমএফ, এনজিও, নারী উন্নয়ন সংস্থা, বিভিন্ন হচ্ছে এনজিও প্রতিষ্ঠান রয়েছে। এই এনজিও বা বেসরকারি সংস্থাগুলা কাজের পাশাপাশি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক গঠন করে থাকে। এনজিওদের পরিচালিত ব্যাংকগুলোকে এই ধরনের ব্যাংকের আওতাভুক্ত। তাহলে এনজিওরা যেসব ব্যাংক প্রতিষ্ঠা করে তাদের কি বলা হয়? এনজিও ব্যাংক বলা হয়। তাহলে এক কথায় এনজিও ব্যাংক কি? এনজিওরা যে ব্যাংক প্রতিষ্ঠা করে তাকে আমরা এনজিও ব্যাংক বলতে পারি। এর পরবর্তী আমাদের আছে বিদেশি ব্যাংক। বিদেশি ব্যাংক কি? বিদেশি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকে বিদেশি ব্যাংক বলা হয়। তাহলে বিদেশি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকে আমরা কি বলতে পারি? বিদেশি ব্যাংক বলতে পারি। যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তাহলে বিদেশি ব্যাংকের একটা উদাহরণ দিয়েছি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তাহলে বিদেশি ব্যাংক কি? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তাহলে বিদেশি ব্যাংক এক কথায় কাকে বলে? জ্ঞানমূলক। আসলে কি লিখবা? বিদেশি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকে আমরা বিদেশি ব্যাংক বলতে পারি। একটা যদি উদাহরণ দিতে চাও তুমি বলবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এর পরবর্তী আমাদের আছে অঞ্চল ভিত্তিক শ্রেণী বিভাগ। অঞ্চল ভিত্তিক আঞ্চলিক ব্যাংক। তাহলে প্রথম আমাদের আছে কি? আঞ্চলিক ব্যাংক। কোনো অঞ্চল বিশেষের কার্যক্রম পরিচালনা করার জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আমরা আঞ্চলিক ব্যাংক বলে থাকি। তাহলে কোনো অঞ্চল বিশেষের, যদি একটা নির্দিষ্ট অঞ্চল বিশেষের কার্যক্রম পরিচালনার জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আমরা আঞ্চলিক ব্যাংক বলতে পারি। তাহলে আঞ্চলিক ব্যাংক হচ্ছে নির্দিষ্ট একটি অঞ্চলের জন্য, অঞ্চলের কার্যক্রমগুলো পরিচালনার জন্য যে ব্যাংক আমরা করে থাকি তাকে আমরা কি বলতে পারি? আঞ্চলিক ব্যাংক বা রিজিনাল ব্যাংক বলতে পারি। কি বলতে পারি? আঞ্চলিক ব্যাংক বা রিজিনাল ব্যাংক বলতে পারি। যেমন আমাদের আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। তাহলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হচ্ছে একটি রাজশাহী অঞ্চলকে কেন্দ্র করে না, তাহলে এটা কি হবে? আঞ্চলিক ব্যাংক হবে। এর পরবর্তী আমাদের আছে জাতীয় ব্যাংক। রয়েছে জাতীয় ব্যাংক। একটি দেশের সীমানা থেকে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করলে তাকে জাতীয় ব্যাংক বা ন্যাশনাল ব্যাংক বলা হয়। তাহলে জাতীয় ব্যাংক বা ন্যাশনাল ব্যাংক কি? একটি দেশের সীমানায় থেকে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করলে তাকে আমরা জাতীয় ব্যাংক বা ন্যাশনাল ব্যাংক বলতে পারি। এর পরবর্তী আমাদের আছে আন্তর্জাতিক ব্যাংক। একটি দেশের জাতীয় সীমানায় গণ্ডি ভেদ করে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করার উদ্দেশ্যে বিভিন্ন দেশে যে ব্যাংকের শাখা পরিচালনা করা হয় তাকে আমরা আন্তর্জাতিক ব্যাংক বলি। অর্থাৎ আন্তর্জাতিক ব্যাংক কি? একটি দেশে, ধরো বাংলাদেশে একটা ব্যাংক রয়েছে, এর শাখা আমাদের দুবাই রয়েছে, মালয়েশিয়া রয়েছে, সিঙ্গাপুর রয়েছে, তোমার ইউরোপ কান্ট্রিতে রয়েছে, বিভিন্ন দেশে কি রয়েছে? ওদের শাখা রয়েছে। তারা হচ্ছে দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বিভিন্ন দেশের সাথে তারা কি করে? শাখা প্রশাখার মাধ্যমে ব্যাংকের কাজ পরিচালনা করে। ওই ধরনের ব্যাংকে আমরা কি বলতে পারি? আন্তর্জাতিক ব্যাংক বা ইন্টারন্যাশনাল ব্যাংক বলতে পারি। এর পরবর্তী আমাদের রয়েছে বিশেষ গ্রাহক ভিত্তিক শ্রেণীকরণ। তাহলে বিশেষ গ্রাহক ভিত্তিক শ্রেণীকরণের প্রথম রয়েছে আমাদের শ্রমিক ব্যাংক। শ্রমিক ব্যাংক কি?
শ্রমিকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে জীবন ধারণের মান উন্নয়নের লক্ষ্যে শ্রমিক ব্যাংক প্রতিষ্ঠা হয়। তাহলে শ্রমিক ব্যাংক আমরা কেন প্রতিষ্ঠা করি? শ্রমিক ব্যাংক প্রতিষ্ঠা করি হচ্ছে শ্রমিকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করা এবং জীবন ধারণের মান উন্নয়নের লক্ষ্যে। শ্রমিকদের সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি করা এবং জীবন ধারণের মান উন্নয়নের লক্ষ্যে আমরা শ্রমিক ব্যাংক প্রতিষ্ঠা করে থাকি। এর পরবর্তী আমাদের আছে নারীদের ব্যাংক। নারীদের সঞ্চয়ে উৎসাহিত করার জন্য, তাদেরকে ব্যাংকিং কার্যক্রমের সাথে পরিচিত করার জন্য এবং সর্বোপরি নারীদের বিভিন্ন ব্যাংকিং সুবিধা প্রদান করার জন্য প্রতিষ্ঠিত ব্যাংক আমরা নারী ব্যাংক বলে থাকি। তাহলে নারী ব্যাংক কি? নারীদের সঞ্চয় উৎসাহিত করার জন্য, তাদেরকে ব্যাংকিং কার্যক্রমের সাথে পরিচিত করার জন্য এবং সর্বোপরি নারীদের বিভিন্ন ব্যাংকিং সুবিধা প্রদান করার জন্য প্রতিষ্ঠিত ব্যাংক আমরা নারীদের ব্যাংক বলতে পারি। এর পরবর্তী আমাদের আছে স্কুল ব্যাংক। উন্নত দেশগুলোতে স্কুল ব্যাংক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তাহলে উন্নত দেশগুলোতে স্কুল ব্যাংক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের দেশে অবশ্যই এই ব্যাংকের 1960 সালের দিকে একবার প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে আমাদের দেশে সর্বপ্রথম স্কুল ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1960 সালে। স্কুল থেকে সঞ্চয়ের উৎসাহ দেওয়া এই ব্যাংকের উদ্দেশ্য। তাহলে এই ব্যাংকের উদ্দেশ্য কি? স্কুল থেকে সঞ্চয়ে উৎসাহ করা। এই ব্যাংকের উদ্দেশ্য কি? স্কুল থেকে সঞ্চয়ে উৎসাহ করা হচ্ছে এই ব্যাংকের উদ্দেশ্য। এই ব্যাংক বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1960 সালে স্কুল ব্যাংক। এর পরবর্তী আমাদের আছে ভোক্তাদের ব্যাংক। ভোক্তাদের বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা প্রদানের জন্য যে ব্যাংক গঠিত ও পরিচালিত হয় তাকে আমরা ভোক্তাদের ব্যাংক বলতে পারি। তাহলে ভোক্তাদের ব্যাংক কি? ভোক্তাদের বাকিতে পণ্য ক্রয়ের সুযোগ সুবিধা প্রদানের জন্য যে ব্যাংক পরিচালিত হয় তাকে আমরা ভোক্তাদের ব্যাংক বলতে পারি। এর পরবর্তী আমাদের রয়েছে সুদমুক্ত ব্যাংক। ইসলামী শরীয়ত অনুযায়ী সুদমুক্তভাবে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে 1983 সালে সর্বপ্রথম বাংলাদেশে বেসরকারি ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংক ব্যবস্থার প্রবর্তন হয়। তাহলে কত সালে ইসলামী ব্যাংক ব্যবস্থার প্রবর্তন হয়? 1983 সালে। কত সালে? 1983 সালে ইসলামিক ব্যাংক ব্যবস্থার প্রবর্তন হয় কত সালে? 1983 সালে। সুদমুক্ত ব্যাংকিং সেবা প্রদান এবং সেবাদানের উদ্দেশ্যে ইসলামিক ব্যাংক 1983 সালে সর্বপ্রথম বাংলাদেশে প্রবর্তন হয়েছিল। তাহলে আমরা যদি ইসলামী ব্যাংকে আমানত রাখতে যাই এবং যদি আমরা ওখান থেকে ঋণ গ্রহণ করতে যাই অথবা লোন নিতে চাই, আমরা এই ধরনের হিসাবগুলোর সাথে পরিচিত হতে হবে। তাহলে প্রথম আমাদের হচ্ছে মুদারাবা। মুদারাবাটা কি? গ্রাহককে ব্যবসায়ের মূলধন যোগান দেওয়া এবং ব্যবসায়ের শরিক হিসাবে তার মূলধন ব্যবস্থাপনা করা এই সেবার অংশ। তাহলে মুদারাবাটা কি? মুদারাবা হচ্ছে গ্রাহককে ব্যবসার জন্য মূলধন যোগান দিবে এবং ব্যবসায় শরিক হিসাবে তার মূলধন ব্যবস্থাপনা করার এই সেবার অংশ। তাহলে এরপর রয়েছে আমাদের মুসারাকা। মুসারাকাটা কি? ব্যাংক এবং গ্রাহকের যৌথ উদ্যোগে ব্যবসা পরিচালনার মাধ্যমে লাভ ও লোকসান সমবন্টনের মাধ্যমে এই ধরনের ব্যবসায় পরিচালনা করা হয়। তাহলে মুসারাকার ক্ষেত্রে কি হয়? ব্যাংক ও গ্রাহকদের যৌথ উদ্যোগে ব্যবসা পরিচালনার মাধ্যমে লাভ লোকসান সমবন্টনের মাধ্যমে এই ধরনের ব্যবসা পরিচালনা করা হয়। আর মুদারাবার ক্ষেত্রে গ্রাহক ব্যবসায় মূলধন যোগান দেওয়া এবং ব্যবসায় শরিক হিসাবে তার মূলধন ব্যবস্থাপনা করা এই সেবার অংশ। তাহলে মুদারাবা আর মুসারাকার মধ্যে পার্থক্য কি? মুদারাবা হচ্ছে গ্রাহকদের সেবায় মূলধন যোগান দেওয়া এবং ব্যবসা শরিক হিসাবে তার মূলধন ব্যবস্থাপনা করা। আর মুসারাকা হচ্ছে ব্যাংক এবং গ্রাহকদের যৌথ উদ্যোগে পরিচালনার মাধ্যমে লাভ লোকসান সমবন্টনের করা। এটা হচ্ছে মুদ্রা এবং মুসারাকার মধ্যে পার্থক্য। এর পরবর্তী আমাদের আছে মুরাবাহা। মুরাবাহাটা কি? ঋণ গ্রহীতাকে কোনো কিছু গাড়ি যন্ত্রপাতি ক্রয়ের জন্য যখন অর্থায়ন করা হয় তখন তাকে মুরাবাহা সেবা বলে। মুরাবাহা সেবা কোনটা? যখন গ্রাহককে গাড়ি যন্ত্রপাতি ক্রয়ের জন্য কি দিয়ে থাকে? অর্থায়ন দিয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে ব্যাংক কিছু লাভসহ ঋণের অর্থ ফেরত পেয়ে থাকে। তাহলে কিছু লাভসহ ঋণের অর্থ ফেরত পেয়ে থাকে মুরাবাহার ক্ষেত্রে। মুরাবাহা দিয়ে থাকে গাড়ি যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়ের জন্য অর্থায়ন। ইজারা। ইজারাটা কি? ব্যাংক কখনো কখনো ক্রেতার পক্ষ হয়ে গ্রাহকের অনুরোধে বিভিন্ন পণ্য ক্রয় করে। ব্যাংক কখনো ক্রেতার পক্ষ হয়ে গ্রাহকের অনুরোধে বিভিন্ন পণ্য ক্রয় করে এবং নির্দিষ্ট সময়ের জন্য ক্রেতার ব্যবহারের জন্য তার কাছে হস্তান্তর করে। কারণ নির্দিষ্ট সময় শেষে গ্রাহক ব্যাংকের পণ্য ব্যাংকের নিকট ফেরত দেয় এবং ব্যবহারের সময়টুকুর জন্য ব্যাংকের নির্দিষ্ট পরিমাণ ভাড়া প্রদান করতে হয়।
তাহলে ইজারাটা কি? গ্রাহকদের জন্য ব্যাংক কিছু পণ্য ক্রয় করে থাকে, ওই পণ্যগুলা ব্যাংক গ্রাহকদের ব্যবহার করার জন্য দিয়ে থাকে। ওই ব্যবহার করার পর আবার ব্যাংক এগুলো ফেরত দিতে হয়, যে তুমি ব্যবহার করছো এই ব্যবহার জনিত একটা টাকা তোমাকে ব্যাংকে দিতে হবে। অর্থাৎ ধরো তুমি ইসলামী ব্যাংক একটা গাড়ি গাড়ি নিচে গ্রাহকদের জন্য, গ্রাহক এটা নিচে 6 মাসের জন্য ব্যবহার করতে, ওই গাড়ি 6 মাস ব্যবহার করে তোমাকে আবার ইসলামী ব্যাংকে ফেরত দিয়ে দিতে হবে। ওই যে 6 মাস ব্যবহার করছো ওইটার তোমাকে টাকা প্রদান করতে হবে, এটা হচ্ছে ইজারা।